কখনো কি ভেবেছেন সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজ সৌন্দর্য দুটো একসাথে খুব কাছ থেকে দেখা যায়? আজকের যাত্রা ঠিক তেমনই এক রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প। একদিনেই পাড়ি দিয়েছি প্রায় 1200 ফুট উঁচু পাহাড়ের দুর্গম ও ভয়ঙ্কর পথ। কখনো খারাপ পাহাড়ি রাস্তা, কখনো পাথরের পথ। প্রতিটি পদক্ষেপে ছিল রোমাঞ্চ আর ভয়। কিন্তু এই কঠিন পথ পেরিয়ে যখন পাহাড়ের চূড়ার উপরে উঠলাম, তখন চোখের সামনে খুলে গেল প্রাকৃতির এক অপার সৌন্দর্য। দেখেছি পাহাড়ের বুক চিরে নেমে আসা প্রাকৃতিক ঝর্ণা, শুনেছি পানির কলকল শব্দ, আর চারপাশে ছিল সবুজে ঘেরা এক অসাধারণ পরিবেশ। আর এই পাহাড়ি অভিযানের পর আমাদের গন্তব্য বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা গুলিয়াখালী সমুদ্র সৈকত, যেখানের সমুদ্রের নীল জল, কাদামাটির পথ আর সবুজের মায়াবী সৌন্দর্য সবকিছু মিলিয়ে তৈরি করেছে এক অন্যরকম দৃশ্য। একদিকে পাহাড়ের দুর্গম পথ আর ঝর্ণার রোমাঞ্চ, অন্যদিকে সমুদ্রের বিলাসিতা। একদিনের এই ভ্রমণে যেন প্রকৃতির দুই রূপই খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আজকের ভিডিওতে আপনাদেরও নিয়ে যাব সেই পুরো যাত্রায়। তাহলে চলুন শুরু করি সীতাকুণ্ডের পাহাড় থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকত, একদিনের এক অসাধারণ রোমাঞ্চকর ভ্রমণ। সীতাকুণ্ড ভ্রমণের শুরুটা করতে হলে প্রথমেই পৌঁছাতে হবে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রামগামী বাসে উঠে সীতাকুণ্ড নেমে পড়তে পারেন। বাস স্ট্যান্ডে নামার পর শুরু হলো আমার আসল অভিযান। সকালের ক্ষুধা মেটাতে বাস স্ট্যান্ডের কাছেই হেঁটে চলে গেলাম একটি স্থানীয় হোটেলে। খুব সাধারণ, কিন্তু ভ্রমণের শুরুতে এমন একটা গরম গরম নাস্তা যেন শরীরের ক্লান্তি দূর করে নতুন শক্তি এনে দিল। নাস্তা শেষ করে সিএনজি স্টেশনে গিয়ে জনপ্রতি 20 টাকা ভাড়ায় সিএনজি অথবা প্রায় 40 টাকা ভাড়ায় অটো রিক্সা নিয়ে আমি পৌঁছে গেলাম পাহাড়ের পাদদেশে। আর এখান থেকে শুরু হলো আজকের আসল অ্যাডভেঞ্চার। আজকে আমাদের গন্তব্যই হচ্ছে ওই চূড়ায়, পাহাড়ের চূড়ায় যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটার নামে চন্দ্রনাথ মন্দির। এখানে আজকে আমরা যাব। পাহাড়ের নিচে দাঁড়িয়ে একবার উপরের দিকে তাকাতেই মনে হলো পথটা মোটেও সহজ হবে না। তবুও মনের মধ্যে একটাই ইচ্ছা, আজ চন্দ্রনাথের চূড়ায় উঠতেই হবে। উপর দিকে উচ্চ, এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হয়ে গেল। আমার মতো আরো অনেকেই কিন্তু যাচ্ছে, তবে আমি সবাই লাঠি নিল, আমি লাঠি নেইনি, কারণ লাঠি বৃষ্টি হলে তখন সবচেয়ে বেশি প্রয়োজন হয়। পাহাড়ের পা রাখার কিছুক্ষণ পরই চোখে পড়ল ছোট একটি ঝিরি। পাহাড়ের বুক বেয়ে স্বচ্ছ পানি নেমে আসছে, দেখতে যেন ছোট একটি প্রাকৃতিক ঝর্ণা। কিছুক্ষণ দাঁড়িয়ে সেই পানির শব্দ উপভোগ করে আবার শুরু করলাম আমার দুর্গম পথের যাত্রা। এখানে ঝর্ণার পাশ দিয়ে দুটি রাস্তা বয়ে গেছে, ডান দিকে একটি, বাঁ দিকে একটি। অবশ্যই এখানে আসার পরে বাম দিকে যাবেন। বাম দিকটাই হচ্ছে সবচেয়ে সুন্দর, সুন্দর এবং কি সহজ আর কি ওঠা। এই পাশটায় নামার সময় ব্যবহার করা হয়ে থাকে, তবে ওঠার সময় এই লেফট সাইডে যে রাস্তাটি রয়েছে এটি বেয়ে আমাদের উঠতে হবে, তাহলে আমরা খুব সহজে উঠে যেতে পারবো। যতই উপরে উঠছি পথ ততই কঠিন হয়ে আসছে। পাহাড়ের আঁকাবাঁকা পথের দুপাশে ছোট ছোট টং দোকান, কোথাও পানি, কোথাও শরবত, আবার কোথাও ক্লান্ত পথিকদের জন্য একটু বিশ্রামের জায়গা। কিছুতে যেমন পানি 10 টাকা বেশি রাখবে সবসময়, তো এটা আসলেও আমি মনে করি দেওয়াই যায়। কি কি আছে আপনার এখানে? জুস, এটা কি? গাপ। ও গাপ আছে, আনারস আছে, শসা আছে, আমরা আছে। গাপ এক পিস কত? 20 টাকা মাত্র। 20 টাকা। আর আনারস কত টাকা? আর এগুলো 20 টাকা পিস। 20 টাকা। কি খাবেন? কি খাবেন? আমার তো মনে হয় কি খাবেন? আনারস খাওয়া উচিত মনে হয়। আচ্ছা, আনারস মিষ্টি হবে? চাচা মিষ্টি হবে? হ্যাঁ মিষ্টি হবে। একটু মিষ্টি, হালকা বেশি মিষ্টি না। মিষ্টি না।
চাচা কোনো মশলা দিবেন না, বছর একবার ঠান্ডা হয়ে যাবে। কোনো মশলা দিবেন না, একটা নিয়ে দিবেন খেয়ে, কি বলেন? একটা আমাদের দেন, আর কোনো মশলা দিবেন না, ঠিক আছে, মশলা ছাড়া জাস্ট করে দেন, পিস করে দেন। মিস করে দিতাম। হ্যাঁ অবশ্যই। এগুলো পানি না, পানি খালি। আমির ভাই দুজন মিলে কিন্তু আসলে অনারস খাচ্ছি। তো এগুলো ট্রাভেল করে যখন আসবেন, মানে আসার যেগুলো খাওয়া উচিত সেটা হচ্ছে ফল ফ্রুট, সেই সাথে যে ফলটা অত্যন্ত কার্যকরী শরীরের জন্য সেটা হচ্ছে কলা। কলার সময়টা আপনার শরীর যেমন ঠান্ডা রাখবে, পাশাপাশি আপনাকে এক্সট্রা এনার্জি দেবে স্ট্যান্ডিং। সবচেয়ে অসাধারণ মুহূর্তগুলো আসছিল যখন পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে নিচের দিকে চোখ পড়ছিল। হঠাৎ গাছপালার ফাঁক দিয়ে দূরে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। একদিকে সবুজে ঢাকা পাহাড়, অন্যদিকে নীল সমুদ্র। মনে হচ্ছিল যত উপরে উঠছি প্রকৃতিও যেন তত বেশি তার সৌন্দর্যের দরজা খুলে দিচ্ছে। আমার এই ভ্রমণ গল্পে যুক্ত হয়েছেন এখানে এসে। আসলে আমি সোলো ট্রাভেলার, একা একা ঘুরে থাকি। তো এখানে এসে আমির ভাইয়ের সাথে দেখা হয়েছে, খুবই ভালো মানুষ, সে অনেক আমাকে হেল্প করছে এবং আমিও তাকে অনেক সময় হেল্প করছি। তো দুজনে মিলে এবং সাথে আরও দুজন রয়েছে, আমরা হয়তো আজকে আর অনেক জায়গায় যাব। সঙ্গে থাকুন। আমির ভাই আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা চলো, আমরা ওঠার প্রায় 20 মিনিট টাইম পরে এখানে একটু রেস্ট নিলাম এবং কি আমাদের মতো আরও অনেকেই কিন্তু এখানে রেস্ট নিচ্ছেন। সেই সাথে অনেকেই পানি অথবা তাদের প্রিয় জিনিসগুলো পান করছেন। তো আমাদের আরও হয়তো বা 40 মিনিটের মতো সময় লেগে যাবে চূড়ায় উঠতে। তো আরও নতুন নতুন অ্যাডভেঞ্চার এরকম সিঁড়ি আসবে, এগুলো আমাদের বেয়ে উঠতে হবে। কখনো হাঁপিয়ে যাচ্ছি, কখনো বিশ্রাম নিচ্ছি, আবার কখনো চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে পথ চলছি। এভাবেই এক সময় দেখা পেলাম হিন্দু ধর্মাবলম্বীদের আমরা এখন একটি মন্দির। মানে চন্দ্রনাথ ওই মন্দির ওখানে, আর আমরা যেখানে তার আগে এখানে একটি মন্দির রয়েছে। এই মন্দিরটা প্রথমে পড়বে। এই মন্দিরটা এখন আমরা আগে একটু স্টে করবো, ছবি উঠবো। এই মন্দিরটার নামটা হচ্ছে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। আপনারা মাওনা ঢাকা, কেমন লাগছে আপনার কাছে? অনেক কষ্ট হচ্ছে না? বুঝতে পারলাম আমরা ধীরে ধীরে চন্দ্রনাথের আরো কাছে চলে এসেছি। শেষের পথটা ছিল আরো কঠিন, শরীর তখন ক্লান্ত, পা যেন আর চলতে চাইছে না। কিন্তু গন্তব্য যখন চোখের সামনে, তখন ক্লান্তির কাছে হার মানার সুযোগ নেই। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম প্রায় 1200 ফুট উচ্চতায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরে। কিন্তু পেয়ে গেছি, এটা হচ্ছে গেট, হচ্ছে এখনো কাজ সম্পন্ন হয়নি। আর এখান থেকে আমি যে কত উচ্চতায় চলে এসেছি সেটা আসলে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে পাহাড়, যে পাহাড়গুলো আছে সেগুলোর উচ্চতায়, সেখান থেকে অনেক উঁচে আমরা চলে এসেছি। আর সেখানে পৌঁছানোর পর যে দৃশ্য চোখের সামনে দেখলাম তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। এতক্ষণ যে পাহাড় বেয়ে উঠছিলাম, সেই পাহাড়ের উপর দাঁড়িয়ে এখন চারপাশে শুধু সবুজের সমারোহ। দূরে বিস্তৃত বঙ্গোপসাগর, নিচে ছোট হয়ে যাওয়া জনপদ, আর চারপাশে পাহাড়ের সবুজ সৌন্দর্য। মনে হচ্ছিল এতক্ষণ যে কষ্ট করেছি এই একটি দৃশ্যের জন্যই যেন সবটুকু সার্থক। চন্দ্রনাথের এই পথ শুধু পাহাড়ে ওঠার পথ নয়, এটা ছিল প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার, নিজের সীমাকে পরীক্ষা করার এবং প্রতিটি পদক্ষেপে নতুন কিছু আবিষ্কার করার এক অসাধারণ অ্যাডভেঞ্চার। মন্দির এক্সপ্লোর শেষ করে এখন নেমে যাচ্ছে এই সিঁড়ি দিয়ে, এবং কি এখান থেকে ওপাশে বঙ্গোপসাগর, তারপরে বাঁশবাড়িয়া সি বিচ, এগুলো সব দেখতে পাচ্ছি এখান থেকেই। এই জন্যই সীতাকুণ্ডে আসলে একদিনে পাহাড়, ঝর্ণা, সাগর, এই সবগুলো কিন্তু একদিনে দেখা যায়, এবং কি আজকে আমরা সেটাই দেখবো। এরপরে আমাদের এখন যাত্রা হচ্ছে ঝর্ণার দিকে। মন্দির থেকে নেমেই একটি বট গাছ, সেই বট গাছের নিচে অনেক ফল ফ্রুটের দোকান রয়েছে। আর এখানে পর্যটকরা এখানে বসে বসে রেস্ট নিচ্ছেন এবং পাশাপাশি পানি, ফল ফ্রুট, যার যেটা প্রয়োজন সেইটা এখানে খাচ্ছেন। এই জায়গাটা সত্যি
অসাধারণ। এটি হচ্ছে ঝর্ণায় যাওয়ার রাস্তা। যারা ঝর্ণা একসাথে পাহাড় এবং ঝর্ণা দেখতে আসবেন তারা এই রাস্তা বেছে নেবেন। এই রাস্তা হেঁটে 40 মিনিট গেলেই কিন্তু আপনারা ঝর্ণা পেয়ে যাবেন। চন্দ্রনাথ থেকে এবার শুরু হলো নতুন পথ চলা। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে হাঁটতে হাঁটতে চারপাশের প্রকৃতি যেন ধীরে ধীরে আরো গুণে হয়ে উঠছিল। পথের মাঝে হঠাৎ দেখা মিলল বানরের দলের। কোথাও আবার গাছের আড়াল থেকে ভেসে আসছিল নামনা পাখির ডাক। চারপাশে পাহাড় আর ঘন সবুজ বন, মাঝখান দিয়ে চলে গেছে সেই পাহাড়ি পথ। উঁচু নিচু এই পাহাড়ি পথ পেরিয়ে হাঁটার মধ্যে ছিল এক অন্যরকম আনন্দ। প্রকৃতির এমন নির্জন সৌন্দর্যের মধ্যে হাঁটতে হাঁটতে কখন যে সময় চলে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। প্রায় 2 ঘন্টা পাহাড়ি পথ হাঁটার পর অবশেষে দেখা মিলল আমাদের প্রথম গন্তব্য সহস্রধারা ঝর্ণা। সহস্রধারায় পৌঁছে গিয়েছি। এখান থেকে আমাদের আবার ট্রেকিং শুরু হবে সহস্রধারার উদ্দেশ্যে। আর এখানে প্রবেশ করার জন্য টিকিট নিতে হবে। এখন আমরা 50 টাকা করে টিকিট কেটে এখন এই টিকিট এই বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ অনুমতি নিলাম। এখন এই বোটানিক্যাল গার্ডেনের ভিতরেই 2টো ঝর্ণা রয়েছে, একটা হচ্ছে সহস্রধারা 1 আর একটা সুপ্তধারা। কিন্তু ঝর্ণার কাছে পৌঁছানো সহজ ছিল না। প্রায় শত শত সিঁড়ি পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম ঝর্ণার একেবারে কাছে। সামনে দাঁড়িয়ে ঝর্ণার দৃশ্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। পাহাড়ের বুক থেকে নেমে আসা পানির ধারা আর চারপাশের সবুজ প্রকৃতি মিলিয়ে জায়গাটাকে মনে হচ্ছিল প্রকৃতি নিজের হাতে তৈরি করা এক কোনো ছবি। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আবার শুরু করলাম পথ চলা। এবার গন্তব্য সুপ্তধারা ঝর্ণা। সহস্রধারা থেকে আরো 40 মিনিট পাহাড়ি পথ হাঁটার পর অবশেষে পৌঁছে গেলাম সুপ্তধারার কাছে। দীর্ঘ সময় হাঁটার পর শরীর তখন বেশ ক্লান্ত, তাই দুপুরে খাবারের সময় হয়ে যাওয়ায় আমরা খাবারের জন্য ফিরে এলাম ইকো পার্কের গেটের কাছে। সেখানকার একটি হোটেলে বসে প্রায় 150 টাকা দিয়ে দুপুরে খাবার খেয়ে নিলাম। পেট ভরে খাওয়ার পর শরীরে আবার শক্তি ফিরে এলো। ইকো পার্কের গেট থেকেই প্রায় 250 টাকা অটোরিকশা ভাড়া করে রওনা দিলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেলাম সৈকতের কাছে। অটো থেকে নামার পর শুরু হলো আরেক রকমের পথ চলা। সামনে বিস্তীর্ণ কাদামাটি, সেই কাদামাটির পথ পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে অবশেষে চোখের সামনে ভেসে উঠল বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। আমি এখন গুলিয়াখালী সি বিচে রয়েছি। এখানে অসংখ্য মানুষ বিকেলবেলা সাগর পাড়ে দাঁড়িয়ে উদযাপন করছেন। মেঘলা আকাশ, তাই হয়তো সূর্য অস্ত দেখা যাবে না, কিন্তু এখানকার যে বাতাস, যে আবহাওয়া সত্যি মনোমুগ্ধকর, একদম অসাধারণ লাগছে। আর বিশেষ হচ্ছে এখান থেকে চন্দ্রনাথ যে পাহাড় সেটা দেখা যাচ্ছে এবং কি মেঘ একদম ঢেকে রয়েছে চন্দ্রনাথ পাহাড়, সত্যি অসাধারণ লাগছে। আমার জানা ছিল না যে বিকেলবেলায় বর্ষার আকাশ একদম মেঘকে গ্রাস করে ফেলে, মানে পাহাড়কে গ্রাস করে ফেলে। গুলিয়াখালীর বিচের এই অবস্থা। কিছুক্ষণ আগে জোয়ার এসেছিল, ভাটায়, এখন ভাটায় চলে গেছে। তো এখানে পানি হয়, দেখেন পানি রয়েছে, এখানে হয়তো মাছ পাওয়া যায়। আচ্ছা, তো গুলিয়াখালী বিচ সত্যি অসাধারণ, একদম এক কথায় অসাধারণ। সৈকতে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে মনে হলো আজকের পুরো ভ্রমণ যেন এটাই ছিল সবচেয়ে সুন্দর সমাপ্তি। আর সবচেয়ে অবাক করা বিষয়, সমুদ্র সৈকত থেকে দূরে দেখা যাচ্ছিল চন্দ্রনাথ পাহাড়। যে পাহাড়ে কয়েক ঘন্টা আগে আমরা পায়ে হেঁটে উঠেছিলাম, সেই চন্দ্রনাথ এখন দূরে মেঘে ঢাকা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। একপাশে বিশাল বঙ্গোপসাগর, সামনে ঢেউয়ের গর্জন, পায়ের নিচে কাদামাটির সৈকত, আর দূরে মেঘে ঢাকা চন্দ্রনাথ পাহাড়। সবকিছু মিলে মুহূর্তটা
হয়ে উঠেছিল সত্যি রোমাঞ্চকর। সমুদ্রের ঢেউ এসে তীরে আছড়ে পড়ছে, বাতাসে ভেসে আসছে সাগরের গর্জন, আর চোখের সামনে পাহাড় ও সমুদ্রের এই অসাধারণ মিলন। তখন মনে হচ্ছিল আজকের সারাদিনের কষ্ট, দীর্ঘ পথ চলা, পাহাড়ের উঁচু নিচু রাস্তা, শত শত সিঁড়ি, ঝর্ণার পথ সবকিছু যেন এই একটি মুহূর্তের কাছে এসে সার্থক হয়ে গিয়েছে। একদিনের পাহাড়ের চূড়া থেকে ঝর্ণার গভীরতা, আর সেখান থেকে বঙ্গোপসাগরের বিশালতা, প্রকৃতির এতগুলো রূপ একসাথে দেখার এই অভিজ্ঞতা সত্যিই ভুলে যাওয়ার মতো নয়। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছিল, আর সমুদ্রের ঢেউয়ের গর্জনের মাঝে দাঁড়িয়ে মনে হলো এখানেই আজকের আমাদের যাত্রা শেষ। চন্দ্রনাথ পাহাড় থেকে গুলিয়াখালীর সমুদ্র সৈকত, একদিনে এই রোমাঞ্চকর অভিযানের এখানেই সমাপ্তি। তবে ভ্রমণ শেষ হলেও এই পথের স্মৃতিগুলো হয়তো থেকে যাবে অনেক দিন।